নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। অগ্নিগর্ভ সন্দেশখালীর অবস্থা, দফায় দফায় সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি। এরই মধ্যে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এই সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে। উদ্বেগ প্রকাশ করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। সোমবার কলকাতা ফিরতেই সন্দেশখালী যান তিনি। যাওয়ার পথেও তার কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শেষমেশ সন্দেশখালীর ত্রিমোহিনী বাজারে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এটি প্রতিবেদন দেখাচ্ছি, তারপর আসছি আজকের বাংলা বলছের বিষয়। आपसे मैं केवल राज्यपाल नहीं हूँ, आपका भाई है। भाई का कर्तव्य है, उत्तरदायित्व है। बहन को प्रोटेक्शन करना जरूर, वर्षा के लिए जो कुछ करना है करूँगा। উত্তপ্ত সন্দেশখালী। শনিবারই ফোন করে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কেরল থেকে বাংলায় ফিরেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। মিনাখা মালঞ্চ হয়ে সন্দেশখালী যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে রাজ্যপালের কনভয়। বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তার দুধারে প্ল্যাকার্ড হাতে 100 দিনের কাজের টাকা মেটানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সরবেরিয়া ধামাখালী পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যায় একই ছবি। 100 দিনের কাজ করেছে, অনেক দিন অনেক কষ্ট করে কাজ করেছে, ওই 100 দিনের টাকাটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। 100 দিনের কাজ, আমাদের এত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের রাজ্যপালের কাছে একটাই দাবি যে আমাদের এই গরিব মানুষের 100 দিনের কাজের টাকা কেন উনি বঞ্চিত করে রেখেছেন। আমাদের বাংলার মানুষের জন্য এটা আমাদের সবার একসাথে মিলিতভাবে অভিযোগ। 100 দিনের কাজ করে খায়, তাদের যে এই দীর্ঘদিন টাকা দেওয়া হচ্ছে না, তাদের সংসারটাও ঠিকভাবে চলছে না, তাদের এই টাকাটা যাতে টাইম মতো দেওয়া হয় এবং এই দাবিটাই আমরা রাখছি রাজ্যপালের কাছে। ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীর ত্রিমোহিনী বাজার এলাকায় পৌঁছন রাজ্যপাল। আর সেখানেই মহিলারা শেখ শাহজাহান, শিবু হাজরার অবিলম্বে গ্রেফতারির দাবি জানান। অত্যাচারের অভিযোগ করেন, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দফায় দফায় সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তারা বসে পড়েছেন, অর্থাৎ মহিলারা তারা বসে পড়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একাধিক বক্তব্য তারা লিখেছেন। কখনো শেখ শাহজাহান তিনি এখানেই ঘুরে বেড়াচ্ছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। নারী নির্যাতন নিয়ে লিখেছে এবং নারী নির্যাতনকারী শিবু হাজরাকে গ্রেপ্তার চাই বলে একাধিক প্ল্যাকার্ডে তারা লিখে তারা এখানে বসেছেন। রাজ্যপালকে তারা দেখাচ্ছেন এবং তাদের রীতিমতো রাজ্যপালের পায়ে পড়ে তারা কাকুতি মিনতি করছে যে তাদেরকে যাতে, অর্থাৎ শিবু হাজরা, শেখ শাহজাহানকে যাতে ইমিডিয়েট গ্রেপ্তার করা হয়। মুখ চাপা দিয়ে আমাদের মুখ খোলা থাকলে আমাদের চিহ্নিত করে করে বাড়িতে গিয়ে পুলিশকে গিয়ে মারছে, তুলে নিয়ে আসছে, আমাদের নামে কেস দেওয়া হচ্ছে। নারী নির্যাতন হচ্ছে। হ্যাঁ, নারী নির্যাতন করা হচ্ছে। কারা করছে এগুলো করছে শিবু হাজরা, শেখ শাহজাহান আর উত্তম সর্দারের লোকজন। তাদের পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল। This can never happen. We should fight it out under the Constitution. I will fight it out under the Constitution. I will fight it out within the laws of the land. I will fight it out with the democratically elected government of the state. Certainly, we will spare no efforts to see that the guilty are punished. সন্দেশখালীতে জারি রয়েছে 144 ধারা, আর তাই ত্রিমোহিনী বাজার থেকেই ফের লঞ্চে করে ফিরে আসেন রাজ্যপাল। রিয়া মাঝি ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেরল সফর কাটছাট করে শহরে ফিরেই সেখানে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যপাল। পরিস্থিতি দেখে তিনি হতবাক যে কি করে এমন ঘটনা সন্দেশখালীতে ঘটতে পারে। আর তাকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখায় এবং যেমনটা আপনারা দেখলেন, তারা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, থানার সামনে গিয়েছেন এবং এই ঘটনা নিয়ে বিধানসভা উত্তাল হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী সহ 6 বিধায়ককে তাদের সাসপেন্ড করা হয়েছে। বিজেপির বাসকে আটকানো হয়েছে। বিধায়করা সেখানে যখন যাচ্ছিলেন সায়েন্স সিটির আগে বাসন্তী হাইওয়েতে, সেই বাসকে আটকানো হয়। তাই গোটা দিনভর সন্দেশখালী যাওয়ার পথে বিজেপি বিধায়কদের আটকানো। আগামীকাল তৃণমূল কংগ্রেস যাবে এবং এই যে পরিস্থিতি সন্দেশখালী নিয়ে তৈরি হয়ে রয়েছে,
এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। স্মৃতি ইরানি এ প্রসঙ্গে আজকে কি বলেছেন শোনাবো। इन महिलाओं के अगर वक्तव्य को आप बांग्ला में सुने तो उनका ये कहना है कि विशेष रूप से हिंदू परिवारों में आकर महिलाओं को टीएमसी के गुंडे चिन्हित करके जाते। ये ग्रामीण अंचल की औरतें हैं जो अपने लोकल मीडिया से बात करने बांग्ला में निकली थी। वर्तमान में सेक्शन 144 उनके क्षेत्र में लगा दिया गया है ताकि इन औरतों का जमावड़ा रोका जा सके। घर घर जाकर ममता के गुंडे अब छोटी उम्र के हिंदू परिवार की बहुओं को उठवाकर उनका बलात्कार हो रहा है, उस पर ना कुछ कहती हैं और कहने वालों को विधानसभा से सस्पेंड करा देती हैं। ये अंधा राज चल रहा है। अब तक लोग पूछ रहे थे शेख शाहजहां कौन है, आज प्रश्न उठता है ममता बंदोपाध्याय शेख शाहजहां कहां है। বেশ, রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তরফে বিবৃতি দিয়েছেন বীরবাহা হাসদা, শোনাবো তার বক্তব্য। স্মৃতি ইরানিজি, আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, উনি বারবার দিল্লিতে প্রেস কনফারেন্স করতে করতে বলছেন যে সন্দেশখালীতে হিন্দু মহিলা আজকে ওনার মুখ খুলেছে কারণ হিন্দু মহিলাদের সাথে হচ্ছে বলে। আমি প্রশ্ন করতে চাই তাকে, মণিপুরে যখন আদিবাসী মহিলাকে লগ্ন করে হাঁটানো হলো, ধর্ষিতা হতে হলো, এখনো মণিপুর জ্বলছে যেখানে বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষ জ্বলছেন, তখন স্মৃতি ইরানিজি কোথায় ঘুমিয়ে থাকেন? এবার আসছি আমার সঙ্গে আজকে যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে বাংলা বলছের এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন দীপঙ্কর সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন অনিন্দ রায়চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন শুভজিৎ সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। মৃত্যুঞ্জয়ের কাছে আমি শুরুতেই আসছি। আজকে রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্র এতটা তির্যক মন্তব্য করছেন স্মৃতি ইরানি, রাজ্যপাল কেরল থেকে ছুটে আসছে এবং কিছুক্ষণ আগে পুলিশের তরফে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, একটি দল গঠন হয়েছে এবং এই দল স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট দেবে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে তদন্ত হবে এবং বিশেষত যে 4টি অভিযোগ এখনো পর্যন্ত লিখিত আকারে জমা পড়েছে তার ভিত্তিতেও তদন্ত হবে। প্রশাসনের কি নজরদারিতে আপনারা কতটা আশ্বস্ত? দেখুন, সন্দেশখালী এখন মোটামুটি শান্ত, সন্দেশখালীতে মোটামুটি স্বাভাবিক জীবনযাপন ফিরে আসছে। আমাদের বক্তব্য হলো যে সন্দেশখালীকে যারা, যেই বিরোধী রাজনৈতিক দলগুলো চক্রান্ত করে কিছু মানুষকে বিভ্রান্ত করে এই আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা চলছে, সেই আন্দোলন বেশিক্ষণ থাকবে না। যারা যেই ধরনের অভিযোগ করছে, স্মৃতি ইরানি কি জানেন না আজকে উত্তর দিনাজপুরের চোপড়াতে 4 জন বিএসএফের বুলে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এই দায় নিয়ে অমিত শাহকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। সেই নিয়ে তো বক্তব্য নেই। উনি তো রাস্তায় গড়াগড়ি খেতেন ওই 450 টাকা সিলিন্ডার নিয়ে দিল্লির বুকে। এখন 450 টাকাটা 1100 হয়েছে, উনি মানে উঠে দাঁড়িয়ে বসে ওনার কোনো বক্তব্য নেই, বাংলার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছেন। এই স্মৃতি ইরানির বক্তব্যের কি জবাব দেবো? উনি ধান্দাবাজ। তো আমার বক্তব্য হলো সাধারণ মানুষের কথা এরা ভাবছে না। আজকে এত কথা বলা হচ্ছে, বিকাশ সিংহ বলছেন, বিকাশ সিংহ নাকি সুকান্ত মজুমদার বলছেন ওখানকার বিজেপির অনেক পুরনো নেতা, ওখানকার সিপিআইএমের যে বিধায়ক ছিলেন 2011 সালে আমাদের হাওয়াতেও জিতেছিলেন, তারা রোজ কলকাতা ওই সন্দেশখালী থেকে কলকাতা আসছেন। সিপিএমের ওই তাবর নেতা এক সময়কার বিধায়ক, তিনি আলিমুদ্দিন স্ট্রিটে আসছেন, মোহাম্মদ সেলিমের পাশে বসে চা বিস্কুট সব খাচ্ছেন। এত বছরে আপনাদের কোনো সংবাদ মাধ্যমে আর্কাইভ খুলে একজনও মহিলার কোনো বক্তব্য নিয়ে এরা প্রেস কনফারেন্স করেছিলেন কিনা? রোজ বিকেলবেলা শ্রমিক ভট্টাচার্য বাবু বিজেপির প্রেস কনফারেন্সটা করেন, মোহাম্মদ সেলিম উনি করেন, ওনাদের একটা বক্তব্যই মহিলাদের মানে অত্যাচারের বিরুদ্ধে ছিল। তাই আমরা বুঝতে পারছি যাদের শুভেন্দু অধিকারী ইডির যেদিনকে বাড়িতে গেছিল শেখ শাহজাহানের বাড়িতে, যেই মহিলাগুলো হঠাৎ সকালে চলে গেছিল বলে কেন্দ্রীয় বাহিনী ঘেরাও করেছিল, তাদের বলেছিল দুষ্কৃতী এবং রোহিঙ্গা। আমি তো রোহিঙ্গার পয়েন্টটাকে হাইলাইট করে শুধু একটাই প্রশ্ন করতে চাই, আজকে যারা আন্দোলন করছে, যাদের বলছে স্বতঃস্ফূর্ত জনরোষ, এই মহিলাগুলো কি শুভেন্দু অধিকারীর জন্য রোহিঙ্গা না ভারতীয় না বাঙালি? আগে বলুক। আমি দীপঙ্কর দার কাছে জানতে চাইছি, আজকে বিজেপি নেতৃত্বকে আটকানো হয়েছে, শুভেন্দু অধিকারী সহ 6 বিধায়ক সাসপেন্ড হয়েছে বিধানসভা থেকে।
আগামীকাল তৃণমূল কংগ্রেস যাচ্ছে, সেখানে আপনাদের এই কর্মসূচিতে পরবর্তী পদক্ষেপ কি? সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা মানে একের পর এক সত্যি সত্যি ভাই বলছিল যে এতদিন কেন বেরোয়নি, তাই তো এতদিন যদি বেরোতো তাহলে তো সেই আমাদের প্রদীপ মণ্ডলের মতন হতো, চোখে রিভলভার ঠেকিয়ে গুলি করেছে, ওপাশ থেকে মাথার গুলি বেরিয়ে গেছে। এখনও আমাদের দেবদাসের লাশ খুঁজে পাওয়া যায়নি। 3 জনের নামে 3 জন মার্ডার হয়েছিল, সেই কেস ওই সন্দেশখালী থানাতেই হয়েছে, সেখানেই এফআইআরে শাহজাহানের নাম ছিল, পরবর্তীকালে এফআইআর নাম বাদ গেছে। তা কে তার মৃত্যুকে ভর্তি? একসময় জানেন তো ঘর বাঘবন্দি বিড়ালের অবস্থা, কোনো বিড়াল যদি ঘরের মধ্যে বন্দি হয়ে যায়, সে যদি জানলা থেকে না বেরোতে পারে তখন সে বাঘ হয়ে যায়। তা ওই এলাকার মানুষদের জীবন আজকে যারা এদের নিয়ে ডিফেন্ড করছে, আর এই যে মহিলারা তারা তাদের জীবনে যে কাহিনীগুলো বলছে, সেই কাহিনীগুলোকে যারা গল্প বানাতে চাইছে, তারা, আমি ব্যক্তিগত মৃত্যুঞ্জয়ের সাথে আমার কোনোই নেই, কিন্তু যারা এটাকে বলছে গল্প, তাদের ভাবা উচিত মানবিকতা তাদের কোথায় আছে। তাদের বাড়ির মহিলা ওরকম বলতে পারতেন? তাদের বাড়ির মহিলারা ওই রকম অত্যাচারিত হলে তারা কি বলতেন? আজ বলছে রাত 12টার সময় তুলে নিয়ে যায় আর ভোরবেলা দিয়ে যায়, স্বামীর কাছে থাকতে পারবে না, স্বামীর কথা বলতে পারবে না, স্বামী তার কাছে কিছু না। কি বলছে স্কুলের মেয়েদের যে দেখে আসে, আগের দিনকে দেখে আসে, তারাও তৃণমূল কংগ্রেসের লোক, তারা বিজেপিকেও করেনি, তারা বলেনি আমরা বিজেপি করি, বলছে না বিরোধী দলের ওখানে ভোট পার্সেন্ট কি ছিল, পঞ্চায়েতের নমিনেশনে দিতে পারেনি। শাহজাহান 63,000 ভোটে যেতে 65,000 মোট ভোটের মধ্যে। তাহলে কি বলতে চাইছেন? তাহলে বিরোধীদের কথা বলতে চাইছেন। আজকে বলছে যে পার্টির লোকেরা গিয়ে দেখে যেত যে কোন মেয়েটা ভালো, কোন বউটা ভালো দেখতে, কম বয়সী বউ, তাকে নিয়ে যেত। এরা আজকে বাঘ ভেঙেছে বলে ভাই বলতে পারছে। তোমার এরকম প্রতিবাদের ভাষাটা মানুষের ভয় যখন ভেঙে যায় তখন রাস্তায় এসে বলে, আর এরা কাউকে শিখিয়ে দেওয়া লাগেনি। তুমি বলছেন এক্ষুনি হিন্দু কেন বলা হচ্ছে? হিন্দু এই কারণেই বলা হচ্ছে কারণ যে এলাকাটা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের লোক, এসটি সম্প্রদায়। তুমি তোমার নিশ্চয়ই মৃত্যুঞ্জয় বাবুর অবগতভাবে জানেন যে উত্তর 24 পরগনা জেলায় 33টা বিধানসভা মধ্যে একটাই হচ্ছে এসটি সিট, এটা হচ্ছে সন্দেশখালী। ওখানে এসটিদের সংখ্যাটা প্রায় 40%, আর আরেকটা পাশে যেখানে আছে সেই এলাকাটায় মুসলিমদের সংখ্যাটা বেশি, ওই এলাকাটায় এসটিদের সংখ্যা বেশি, এবং এসটিদেরকেই ওখানে এসটিদেরকে টার্গেট করে আজকে তাদেরকে এইভাবেই ডেকে নিয়ে রাতের অন্ধকারে তৃণমূলের নেতাদের মনোরঞ্জন করতে বলবো। আমি একটা ছোট বিরতি নিয়ে তবে রাজনীতি না ঢুকিয়ে মানে যত সময় যাচ্ছে সন্দেশখালী বাসিন্দা থেকে এবার আদিবাসী বনাম সংখ্যালঘু এই সংখ্যাটায় চলে আসছে বক্তব্যের ক্ষেত্রে বোঝা যাচ্ছে। আমি আসছি আপনাদের কাছে, একটা ছোট বিরতি নিয়ে ফিরছে এক্ষুনি বাংলা বলছে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস বিজেপির বক্তাদের বক্তব্য শুনেছি, এবার আসছি এপাশে বাম কংগ্রেসের বক্তাদের কাছে আসবো। আজকের বিষয় নিয়ে ওপেনিং রিমার্ক আমি নিচ্ছি অনিন্দদার কাছে শুরুতেই। দেখুন 5/1/2024 এই ঘটনা, সন্দেশখালীতে ইডি আক্রান্ত হলো এবং সেন্ট্রাল ফোর্সও আক্রান্ত হলো। তারপরে আমরা ঘটনা পরম্পরায় কি দেখলাম? আমরা দেখলাম প্রথম হচ্ছে যে এই হামলা যখন কেন্দ্রীয় জওয়ান এবং ইডির ওপরে হলো, সেখান থেকে ইডি একটা রিপোর্ট পাঠালো কেন্দ্রীয় মন্ত্রককে, স্বরাষ্ট্র মন্ত্রককে। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি নবান্ন থেকে রিপোর্ট চাইলো, গভর্নর বললেন যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, এটা আমার দায়বদ্ধতা। বিজেপি বেঙ্গল রিপোর্ট পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রককে, তারপরও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোনো রকম আমরা পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভ স্টেপ আমরা দেখতে পেলাম না। 2 নম্বর দুঃখের বিষয় এটা, যে মানুষটা আমরা দিল্লিতে দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই মানুষটাই আবার বাংলায় এসে নাম হয় মমতা ব্যানার্জি। যে লোকটাকে আমরা দেখি দিল্লিতে ভারতীয় জনতা পার্টি, যে দলটার নাম, সেখানেই আমরা এখানে আবার দেখি তৃণমূল কংগ্রেস। আসলে পতাকার রংটা পুরো আলাদা আর মানুষগুলো আলাদা, কিন্তু এদের গুণগত চরিত্র, সাংগঠনিক চরিত্র, ক্ষমতার লিপ্সার চরিত্র এবং অত্যাচারের চরিত্র পুরোটাই এক। আমি আপনাকে 2-1টা উদাহরণ দিই। আজকে বিধানসভায় সাসপেন্ড করছে, স্মোক ইনসিডেন্ট হয়েছিল। আমরা কি দেখলাম? সেই স্মোক ইনসিডেন্টে বিজেপির নেতারা, প্রধানমন্ত্রী 137 জনকে সাসপেন্ড করেছিলেন। আমরা দেখেছিলাম আজকে মুখ্যমন্ত্রী এই সন্দেশখালী নিয়ে কোনো রকম বিবৃতি দিচ্ছেন না। মণিপুরের যখন ঘটনা ঘটে, একই ঘটনা, আমরা দেখেছি প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছে? উত্তর না। অতএব শাসকের চরিত্র দুটো এক, একটা বাংলায়, একটা দিল্লিতে। কৃষক বিদ্রোহের সময় আমরা কি দেখেছিলাম? আমরা কৃষক বিদ্রোহের সময় দেখেছিলাম যে পায়ের নিচে পেরেক পুঁতে দেওয়া হচ্ছে, কৃষকরা হাঁটতে গিয়ে রক্তাক্ত হচ্ছে, দিল্লির মাটি রক্তে ভরে যাচ্ছে। আমরা দেখেছি প্রতিবাদ করতে, সেই একই 144 দিল্লিতে হয়েছিল।
এই কৃষক বিদ্রোহ আবার শুরু হবে, 12ই মার্চ অবধি চলবে, এখনই 144। ঠিক একই ঘটনা আমরা কোথায় দেখছি? আমরা একই ঘটনা পশ্চিমবঙ্গে দেখছি, আমরা বকটুয়ে দেখেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, আজকে সন্দেশখালিতে দেখেছি। আসলে মুশকিলটা কোথায় জানেন তো? শাসক যদি একটি রাজনৈতিক দলের চরিত্রের ওপরে বিশ্বাস করে এবং ভরসা করে তার রাজ্যপাট চালায়, মানুষের কথা না ভেবে, তাহলে যে পরিণতি হওয়ার কথা ছিল, হাতরাস উন্নয়ন যেটা হয়েছে পার্ক স্ট্রিটে এবং আজকে সন্দেশখালিতেও সেটা হচ্ছে। আমরা এটাও দেখেছি যে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে না গেলে আমি ব্যবস্থা নেব। রাজ্যপাল তো সাংবিধানিক প্রধান, তিনি কি বিজেপির প্রধান? তাহলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি রাজ্যপালকে হুমকি দিচ্ছেন, তিনি রাজ্যপালকে বলছেন, তারপরে রাজ্যপাল যাচ্ছে। রাজ্যপাল তো সাংবিধানিক প্রধান, তার তো যাওয়া উচিত ছিল। বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তারপরেও কেন রাজ্যপাল গেলেন না? বিরোধী দলনেতা আজকে এখানে এসে বড় বড় কথা বলছেন, উনি আজকে সন্দেশখালি যাচ্ছেন, কিন্তু কোথায় উনি হাতরাস নিয়ে, উন্নাও নিয়ে, বিলকিস বানু নিয়ে একটাও তো স্টেটমেন্ট দেন না, একবারও তো বলেন না এটা অন্যায়। আসলে ধর্ষকের কোনো চরিত্র হয় না, অত্যাচারীর কোনো চরিত্র হয় না। এখানে বিজেপি আর তৃণমূল যারা অত্যাচার করে তাদেরকে দলে নিয়ে তাদের বড় বড় পোস্টে দিয়ে ওনারা দলকে উজ্জীবিত করে। আমি শুভজিতের কাছ থেকে জানতে চাইছি, এই ইস্যুতে কংগ্রেস বাম একই সুরে কথা বলছে যে তৃণমূলও দোষী, বিজেপিও দোষী। দেখো, তৃণমূল দোষী, বিজেপি দোষী, এই নিয়ে রাজনৈতিক তরজা চলতে পারে, কিন্তু যেটা দেখলাম আমরা এই সন্দেশখালিতে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র এদার বলতে গেলে, তার মধ্যে একটা ছোট দ্বীপ, সেই দ্বীপের মধ্যে গণতন্ত্র ছেড়ে দাও এমন অরাজকতা চলছে, যেখানে বিভিন্ন চিত্র তোমাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখেছি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম চোর চিটিংবাজ যারা নাকি ফেরার, তাদের করা এফআইআর, সেই এফআইআরের ভিত্তিতে আমাদের প্রাক্তন বিধায়ক তাকে অ্যারেস্ট করা হলো। সেই বিধায়ক যেদিনকার ঘটনা ঘটেছে সেই সময় তিনি বীরভূমে ছিলেন। যেদিনকে এফআইআর করা হচ্ছে সেদিন সিপিএমের রাজ্য কমিটির সভা হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটে, সেই সময় তিনি ওখানে ছিলেন, তার নামে এফআইআর করছে, আর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কার ভিত্তিতে? যেই চোর চিটিংবাজ ফেরার, তার কথায় ভিত্তিতে নাকি অ্যারেস্ট করছে। আমরা একটা ভিডিও খুব সোশ্যাল মিডিয়ায় বেশ ঘুরছে, দেখলাম একটা বাচ্চা বলছে যে আমাদের জমিটা, আমাদের চাষের ফসলগুলো নিয়ে দিল না, আমাদের ফসলগুলো নেওয়ার আগে নোনা জল দিয়ে দিল, আমাদের দোকানটা দখল করে নিয়ে ওখানে ঠেক বানিয়েছে। আমরা এতবার বলেছিলাম যে আর কিছুদিন সময় দাও, আমরা টাকা দিয়ে দেবো। ওখানে কি চলছে? ওখানে পুলিশ প্রশাসন তারা কোথায়? পুলিশ এখানে যারা অত্যাচারিত হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে, যারা কিছু দুষ্কৃতির বিরুদ্ধে মামলা করছে, এফআইআর করছে, ব্যবস্থা নেওয়ার জন্য বলছে পুলিশকে, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এখানে অনেক লোক আছে যারা তৃণমূলকে সমর্থন করে, হয়তো বিজেপিকে সমর্থন করে, অনেকে সিপিএমকে সমর্থন করে, কংগ্রেসকে করে, হয়তো অনেকে কাউ সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, কিন্তু সেই মানুষগুলো আজকে কোন অবস্থায় রয়েছেন? আজকে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে সমস্তটাই বিরোধীদের ষড়যন্ত্র। পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি এই পুরো বসিরহাট সাব ডিভিশন জুড়ে, এই সন্দেশখালী যেখানে ঘটনাটা ঘটেছে, কোথাও বিরোধী প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারেনি। এই যে নেজার থানা, এই থানা অঞ্চলে আমাদের মিটিং মিছিল করা যায় না। এই গতকাল আমাদের প্রতিনিধি দল ওখানে যাওয়ার সময় আমরা দেখেছি কিভাবে আটকানো হচ্ছে তাকে। বিজেপির প্রতিনিধি দল গেছে, তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। 144 ধারা চলছে, 144 ধারা চলছে। একটা লোক 144 ধারার নিয়মটা কি? যে 4 জনের বেশি কেউ যেতে পারবে না, কিন্তু কেউ যদি বাসভর্তি লোক যাচ্ছে 3টে বাস নিয়ে, আমরা বাসভর্তি লোক নিয়ে ওখানে যাইনি। আপনি যদি চিত্রগুলো খুলে দেখাতে পারেন, আমি বিজেপির আজকের চিত্র, আমি আমার কথা বলতে পারি, আমার দলের কথা তুই দেখবেন। আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি, কালকে তৃণমূল ওখানে যদি বাস, লরি, কেন আরো বড় বড় জিনিস নিয়ে চলে যাবে, তৃণমূল ওখানে অ্যালাউ করবে। এখানে প্রশাসন প্রশাসনকে কোন দলের কতটা জমি রয়েছে সেই জমি, আরে যারা এখানে গোলমাল পাকাচ্ছে তারা ওখানে এখন নেকাকান্না কাটছে। বিজেপি চেষ্টা যারা এত বছর ধরে বিষয়কে জাতীয় স্তরে নিয়ে যারা ওখানে এতদিন ধরে, এত বছর ধরে মানুষের মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে, এই কথাটাতেই আসছি, কতদিন ধরে, এতদিনটা কতদিন, এটা এই প্রশ্নে ফিরছি ব্রেকের পর, একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরছে এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসছি। বিরতিতে যাওয়ার আগে কতদিন ধরে এই প্রসঙ্গটা উঠছিল, সন্দেশখালিতে এই বিচ্ছিন্ন ঘটনা তো সবে হয়েছে বলে মনে হচ্ছে না। এই যে জনস্ফূর্ত এটা একটা যে রোষ, এই যে জনরোষের যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে মহিলারা বেরিয়ে আসছেন, সেই ক্ষোভটা তো একদিনের নয়। তৃণমূল কি আন্দাজ করেনি? 2011 থেকে 2016 ওখানকার বিধায়ক ছিল নিরাপদ সর্দার। তৃণমূলের প্রবল হাওয়াতেও নিরাপদ সর্দার জিতেছিল ওই সিটটা।
সেখানে দাঁড়িয়ে এই যে অভিযোগ, এই যে ভেড়ি দখল করে নেওয়া, ওখানকার বহু মানুষ, আপনারা ক্যামেরা নিয়ে যান, নিরাপদ সর্দারের বিরুদ্ধেও একই কথাগুলো বলবে। আমরা জানি মানুষের সাথে কি হয়েছে। যদি কোনো লোক স্থানীয়ভাবে, আমরা দলের তরফ থেকে বারবার বলছি, আমরা প্রশাসনকেও জানিয়েছি যে স্থানীয়ভাবে যদি কারো কিছু বলে থাকে, এর সাথে দলকে সামগ্রিকভাবে জড়ালে ঠিক হবে না। স্থানীয়ভাবে যদি কোনো নেতার বিরুদ্ধে কারো বিক্ষোভ থাকে, ক্ষোভ থাকে, প্রশাসন ব্যবস্থা নিক। আমরা তো বলছি ব্যবস্থা নিক। শুনুন, ও মহিলা নিয়ে অনেকগুলো কথা বলছিল বিজেপির মুখপাত্র। মহিলাদের বিরুদ্ধে যদি একটা ঘটনা ঘটে থাকে, এই ধরনের একটা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্নটা সেখানে নেই। আমরা বিজেপির মতো উন্নয়নের এই কুলদীপ সিং ধর্ষণকারী এমএলএ কুলদীপ সিং এর সমর্থনে মিছিল বার করেছিল বিজেপির পতাকা নিয়ে, আমরা সেটা করি না। উন্নয়ন যখন হাতরাসে আমাদের প্রতিনিধি দল দোলা সেন থেকে আরম্ভ করে প্রত্যেকে গেছিল, মহিলা প্রতিনিধি দলকে টপকে যেতে হয়েছিল এবং কংগ্রেসের রাহুল গান্ধীকেও যেতে হয়েছিল, কিভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে, সেটা আমরা দেখেছি। তো মানে ওই কিভাবে আটকে প্রত্যেকটা জায়গায় গ্রামের ভিতর থেকে তবু আমাদের প্রতিনিধি দল পৌঁছতে পেরেছিল। আজকে মণিপুরে একের পর এক বিবস্ত করে মহিলাদের ওখান দিয়ে হাঁটানো হচ্ছে, সেই ভিডিও আসার পরে, তার আগে মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী বিদেশ সফর করে বেড়াচ্ছে, একটা বক্তব্য নেই। মণিপুরের জন্য 30 সেকেন্ড সংসদের বাইরে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিল প্রধানমন্ত্রী। তাদের মুখে মহিলাদের সম্মানের কথা বলবো। তৃণমূল কংগ্রেস তো আমরা বলছি, এখনো বলছি, অন রেকর্ড বলছি, যে যদি মহিলাদের বিরুদ্ধে এরকম ঘটনা ঘটে থাকে, প্রশাসন আগেই, সত্যি মিথ্যে পরের কথা, প্রশাসন আগে ব্যবস্থা নিক, এফআইআর করে তার বিরুদ্ধে প্রকৃত যেইভাবে যারা দোষী তাদের যেই দলেরই হোক, তৃণমূল কংগ্রেসের পতাকাও নিয়ে যদি তাকে অ্যারেস্ট করুক। আজকে অনিন্দা বলছেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য কোথায়? মুখ্যমন্ত্রীর বক্তব্য আছে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে মহিলা কমিশনকে পাঠানো হয়েছে, তার রিপোর্ট নেওয়া হচ্ছে, প্রশাসনকে সক্রিয় হতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেনি? উনি না দেখলে টিভি, ওনার বাড়িতে যদি যদি কিছু একটা চ্যানেল আছে যেই চ্যানেলে মুখ্যমন্ত্রীর বক্তব্য জানানো হয় না, তাহলে কি করবে? আজকে অনিন্দদার বাড়িতে যেই চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে মোদি বন্ধন হয়, কারণ অধীর চৌধুরী হলো এই বাংলার বুকে বিজেপির সবচেয়ে বড় দালাল। যেই বিজেপিকে আজকে পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেসকে ভারতের স্বাধীনতার পরে শূন্য করেছে অ্যাসেম্বলিতে এই অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন, সেই দলের নেতা যে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহরমপুরে এসে দাঁড়াতে, নরেন্দ্র মোদীকে বলে না, সেই আর নিরাপদে সর্দার একের পর এক গণহত্যা ঘটানো, একের পর এক গণহত্যা ঘটানো সিপিআইএম, তাদের মুখে এইসব দুর্গা কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী থেকে শুরু করে 2 থেকে 77, 3 থেকে 18 হয় এই ভারতীয় জনতা পার্টি তার বদলতা এই বিজেপি বিজেপিকে হারানোর জন্য বিজেপি চুপ করে বসে আছে। বিজেপি চুপ করে বসে আছে। আরে পশ্চিমবঙ্গে এখানে বিজেপি গুয়াহাটিপুরায় গিয়ে খেলতে গিয়েছিল কি না বিজেপিকে অক্সিজেন দিতে হবে, বিজেপিকে যাতে বিজেপি তাই জন্য অক্সিজেন দিতে হবে। লজ্জা করে না মমতা ব্যানার্জি? যা মণিপুরে হয় তা সন্দেশখালী হয়। আর বাংলার মেয়েকে চায়, আর বাংলার মেয়েগুলো গাছে রক্ত করছে, বাংলার মেয়েগুলো শ্রীলঙ্কা হচ্ছে, বাংলার মেয়েগুলো গ্রামে থাকতে পারছে না। মমতা ব্যানার্জি একবারের জন্য সন্দেশখালী দেখতে পারে, ওই জয় যেতে পারে, উনি ত্রিপুরায় যেতে পারে, উনি সারা ভারতবর্ষে যেতে পারে। আমরা কি লক্ষ্য করেছি বাংলার সেই মেয়ে উনার দরকার যে মেয়ে দোলা সেন 25 আর 75 হিসেব দেয়, সেই মেয়ের জন্য উনার আত্মা কাঁদে, মন কাঁদে, চোখ কাঁদে। নিরাপদ বড় বড় কথা বলেন, লজ্জা আপনারা সন্দেশখালী কবে যাচ্ছেন অনিন্দদা? দেখুন আমরা সন্দেশখালীতে না, শুভেন্দু বলেনি। আরে ভাই তোমার বলা হয়ে আরে আমার বেলা আপনি কন্টিনিউয়াসলি কি নিয়েছেন? আপনি তাহলে বলুন শুভেন্দু বলে দেয়নি আপনি যাবেন কি করে? শুভেন্দু বলে দেয়নি আপনি যাবেন কি করে? এই মমতা শুভেন্দু পারমিশন দিক অধীর চৌধুরী। শওকত মোল্লাকে বলেন তুই তো ভালো বোম বানাস, বাস স্ট্যান্ড চাইলে বলে। মুখ্যমন্ত্রী জানেন কারা বোম বানায়। অনুব্রত মণ্ডল যখন পুলিশের গাড়িতে বলে বোম মারবো, মমতা ব্যানার্জি একটা ধমক পর্যন্ত দেন না। পার্ক স্ট্রিট কাণ্ডে যখন ধর্ষণ হয় তখন উনি বলেন একটা ছোট্ট ঘটনা। দময়ন্তী সেন বলেন একটা মহিলা তার সম্মান নিয়ে মিথ্যা কথা বলে না, সেটা বলার জন্যে তাকে ট্রান্সফার করে যেতে হয় দার্জিলিংয়ে। আপনার মনে আছে বকটুই কাণ্ডে, বকটুই জ্বলছিল, সেখানে একটা নির্যাতিতার মেয়েরকে নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেন, লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগনেন্ট ছিল, যেখানে আইন বলছে পক্সো অ্যাক্টের সেকশন 25 স্পেসিফিক্যালি আপনাকে বলছি, বলে দেওয়া আছে যে নির্যাতিতার চরিত্র নিয়ে পাবলিক সমক্ষে কোনো কথা বলা যাবে না। মুখ্যমন্ত্রী তাও বলেন, এবং যদি কেউ বলে থাকে সে যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে।
পুলিশকে আমরা দেখেছি টেবিলের তলায় লুকোতে। জগদ্ধাত্রী পুজোর দিন মুখ্যমন্ত্রী হওয়ার পর আসামিদের ছাড়িয়ে নিয়ে আসে যা ভবানীপুর থানা থেকে। অতএব মুখ্যমন্ত্রীর এই জোরে আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে সমাজ বিরোধীরা কেন উৎসাহিত হবে না। আপনি এই বিজেপির দীপঙ্কর বাবু অনেক কথা বলছিলেন, শুনছিলাম আর হাসছিলাম। এনসিবি ন্যাশনাল ক্রাইম ব্যুরো বলছে কলকাতা সব থেকে বড় নিরাপদ স্থান। আমি বলছি না, ন্যাশনাল ক্রাইম ব্যুরো কার? কেন্দ্রীয় সরকারে। 3টে থানা, ভারতবর্ষে 3টে থানাকে মডেল থানা করা হয়েছে, আদর্শ থানা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শ্রীরামপুর থানা। অতএব শ্রীরামপুর পশ্চিমবঙ্গের আদর্শ থানা হয়েছে। কারা করেছে? হোম মিনিস্টার। বাংলার ভালো গায়ে লাগছে। আর হোম মিনিস্টার প্রদেশের পরে মহিলাদের পরে সবচেয়ে বেশি আরে বলে দিন, একটু বলে দিন, আপনি বলবেন একটু প্লিজ প্লিজ এইটাদের ফ্যাক্ট ফাইন্ডিং কবে যাচ্ছেন? আরে এনসিবি আমরা তো আজকে রাজভবনের সামনে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। আমরা রাজ্যপালকে প্রশ্ন করতে গিয়েছিলাম, রাজ্যপাল আপনি কবে যাবেন? আমাদেরকে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি আমরা যাবো, আমরা সন্দেশখালী যাবো। মা বন্ধের চোখের জল আমরা পড়তে দেবো না যে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার একের পর এক এখানে ধর্ষণ করেছে, ঘর জড়েছে। শুনুন, এই শেখ শাহজাহান এমন একজন মানুষ যিনি সর্বসম্রাট বানিয়েছিলেন, আর আমাদের সম্রাট তাজমহল কি বানিয়েছিলেন? তাজমহল বানিয়েছেন কার বদান্যতায়? মুখ্যমন্ত্রীর বদান্যতায়। কেন্দ্রীয় মন্ত্রী যখন এ রাজ্যের এই অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন, তিনি উদ্বেগ প্রকাশ করছেন, আজকে মহুয়া মৈত্র তার বক্তব্যের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তিনি মণিপুরের সময় কেন চুপ ছিলেন, বিলকিস বানোর সময় কেন চুপ ছিলেন, তিনি কেন সেই সময় কথা বলেননি। আর এই রাজ্যের বিষয়কে জাতীয় ইস্যু করার জন্য স্মৃতি ইরানি বাংলায় বলা কথা হিন্দিতে অনুবাদ করে জাতীয় ইস্যু করার চেষ্টা করছেন। জাতীয় ইস্যু করার কোনো দরকার পড়ছে বলে মনে হয় না, জাতীয় লোক জেনে গেছে। কারণ পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গেই আছে, এবং তিনি নারী। তিনি নারীদের ধর্ষিতা হয়ে দেখে আজকে 6 দিন পরে কথা বলেছে, তাই বলছেন তাদের মৃত্যুঞ্জয় বাবু বলছিলেন মমতা ব্যানার্জি আজকে বিবৃতি দিয়েছে। ভাবতে অবাক লাগে, একদিন এই মমতা ব্যানার্জি বলেছিলেন, আর এই তার দলের 2 নম্বর চেলা রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন, কি বলেছিলেন? যে পশ্চিমবঙ্গে কথা বলিনি। আপনি যদি ভাবেন বলতে না, না আপনি বাজে কথা বলবেন। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব করো না এখানে বসে। তিনজনে শুনুন, তৃণমূল আর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। 144 ধারা জারি করা লাগে না, তৃণমূল একা। মমতা ব্যানার্জি বলেছিলেন 144 ধারা জারি করা লাগে না, অভিষেক ব্যানার্জি বলেছিলেন এই বাংলায় হয় না। কিন্তু আজকে 6 দিন ধরে সন্দেশখালীতে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আজকে বিকাশ সিংহ বড় নেতা সুকান্ত মজুমদার বলেছে কি করছিল, এতদিন কি করছিল? মৃত্যুঞ্জয় যদি ভাবেন আপনি এইভাবে কথা বলতে দেবেন না, তাহলে কিন্তু আপনি আরেকটা কথা বলতে পারবেন। আপনার প্রশ্ন আপনি প্রশ্ন লিখে রাখুন, লিখে রেখেছি, এবার বলুন। বিকাশ সিংহ 100 দিলাম। ইন্টারনেট পরিষেবা বন্ধ করা লাগে না পশ্চিমবঙ্গে, কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে। আর আমি এক্ষুনি বলছিলাম না আদিবাসীদের কথা, আপনি বলছিলেন আদিবাসী খেল না। এই আদিবাসী মানুষগুলো তারা পিছিয়ে পড়া মানুষ, তাদের বাড়ি গেলে একটা চেয়ার দিতে পারবে না আপনাকে বসতে, গেলে একটা ভালো থালা দিতে পারবে না খেতে, কিন্তু তাদের মন আছে, তারা ভয় এতদিন চুপ ছিল। আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে, আজকে তাদের ভয় ভেঙেছে বলে রাস্তায় দাঁড়িয়েছে। আর বাংলার মুখ্যমন্ত্রী তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি প্রশাসনিক সভা করছেন, সেখানে দাঁড়িয়ে তার রাজনৈতিক বক্তব্য রাখছেন। আর বাংলার মেয়েরা ধর্ষিতা হচ্ছেন, স্কুলের মেয়েদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যেতে হচ্ছে। তার জন্য সে কথা বলার জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী কোনো কিছু নেই। আর বলছিলেন না বাসে করে যেখানে আটকেছে সেখানে কি 144 ধারা ছিল? কোথায় ছিল? সায়েন্স সিটিতে 144 ধারা বলছে যে বাস ভাড়া করা হয়েছিল, বাস ভাড়া করা হয়েছে সায়েন্স সিটি আর নিউ টাউন পর্যন্ত। তাই না, সায়েন্স সিটি নিউ টাউন পর্যন্ত হতে পারে, তার বাইরে আপনার যে 144 ধারা যেখানে আটকে যেখানে ছিল নাকি? পশ্চিমবঙ্গের পুলিশ তো মমতা যা বলে দিয়েছে তাই করেছে, যে সায়েন্স সিটিতে আটকে রাখো। ক্ষমতা থাকতো তাদের যেতে দিত। ভারতবর্ষে যারা কেন 144 দেয় না? এবার আরেকটা প্রশ্ন, লাস্ট একটা বিষয় উল্লেখ করছি, মহারাষ্ট্রে সেটা একজন বিধায়ক প্রকাশ্যে গুলি করে, তাদের মধ্যে যাদের নামে গ্রামবাসীরা অভিযোগ করেছে তাদের মধ্যে একজন মাত্র গ্রেফতার হয়েছে। আর যে গ্রামবাসীরা রাস্তায় প্রতিবাদ করতে গেছিল সেই গ্রামবাসীদের মধ্যে ইতিমধ্যে 20 থেকে 22 জন গ্রেফতার হয়ে গেছে। যারা প্রতিবাদ করলো তাদের 22 জন। বিকাশ সিংহ কি করছে? আর তাদের বিকাশ সিংহ, আরে বিকাশ সিংহর কি? বিকাশ সিংহ এত কিছু জানতো বলেনি শ্রমিক, কাকে বলবে? শ্রমিক বর্চা সুকান্ত মজুমদার কাকে বলবে? এই যে ঘটনাগুলো ঘটছে কাকে বলবে? দায়িত্বে ছিল বলছিল সুকান্ত মজুমদার। আপনি জানেন না? না আমি সুকান্ত মজুমদার বলছিল, আজকে বলেন আবার বাবু আমি নামবো কেন? আপনি বলুন সুকান্ত মজুমদার বলেছে। আরে 2 বছর আগে ওখানে প্রেসিডেন্ট ছিল, বলছে তো 2 বছর ছিল, 2 বছর ছিল, 2 বছর আগে সভাপতি ছিল।
2 বছর ধরে বলেন শ্রমিক সাথী আছে, একবার তো বলেনি। আপনারা কিছু জানেন না, দর্শিতাকে বলে যে টাকা, আরে বাবা দর্শিতা, বিজেপি দর্শিতা দর্শনকারীদের মিছিল বার করেন, নির্ধারণ করে তৃণমূল কংগ্রেস। এক্ষুনি বিরতির পর সঙ্গে থাকবেন বাংলা মঞ্চ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। বিজেপি নেতৃত্বকে আটকানো হয়েছে সন্দেশখালী যাওয়ার পথে 144 ধারা অমান্য করার প্রতিবাদে। সেখানে আজকে ন্যাজাটে বিজেপি কর্মী সমর্থকরা তার প্রতিবাদও জানায়। আগামীকাল তৃণমূল কংগ্রেস ঘটনাস্থলে যাবে। বাগবিতণ্ডা শুরু হয়েই গিয়েছিল এই আলোচনার মধ্যে, কিন্তু সন্দেশখালীর এই ঘটনা নিয়ে জাতীয় ইস্যু করা শুরু করেছে বিজেপি, এটা স্পষ্ট। কংগ্রেস নেতৃত্ব, বাম নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকেও তুলোধনা করছে। আমি শুভজিতের কাছে আসছি, আগের রাউন্ডে ও বলতে পারেনি। শুভজিতের বক্তব্যে আমি একটু অ্যাড করতে চাইছি যে 144 ধারা হটানোর জন্য মামলা করা, এটার বিশেষ কারণ কি? দেখুন, প্রথম কথা আপনার কথায় আসি। ন্যাশনাল ইস্যু করতে চাইছে কারা আমি জানি না, ইট ইজ এ ন্যাশনাল ইস্যু। কেউ যদি জোর করে করতে চায় কি চাওয়ার বিষয় না। এখানে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্দিষ্ট করে যে হিন্দু পরিবার বা আদিবাসী পরিবার। আমার মনে হয় না খালি হিন্দু বা আদিবাসী, হিন্দু পরিবার আদিবাসী পরিবার বলবে কি মুসলমানের কথা? আমি বলি আপনার কথা, ভাই তুমি হিন্দু হয়েছে, তুমি মুসলমানের কথা বলবে না? আমি কি বলবো না কথা? তুমি বলবে না? আমি আগে ভারতীয় না হিন্দু মুসলিম জিজ্ঞেস করছো কেন? এক মিনিট দাঁড়ান। এখানে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে হিন্দু আদিবাসী কথা। আমার মনে হয় না খালি হিন্দু আদিবাসী, ওখানে সামগ্রিকভাবে সন্দেশখালীর মানুষ তারা আক্রান্ত। এবার আপনি ঘটনা করে বলতে পারেন, দাঁড়ান না, বলতে দিন। আদিবাসী বলতে দিন না, করে বলো না, কথাটা বলতে দেবেন কি দেবেন? হিন্দু আদিবাসীর কি বলতে দেবেন না বলতে দেবেন না? আপনার কি নিয়ে কথা বলছি কি? আমি তুমি একটা ঘটনা নিয়ে আলোচনা করছি কেন? এই হচ্ছে প্রবলেম, আদিবাসী হয় না, এই হচ্ছে প্রবলেম বিজেপির। বিজেপি প্রবলেম না, এই হচ্ছে প্রবলেম। কথাই বলতে দিচ্ছেন না। আরে ঐতিহাসিকভাবে আদিবাসী হিন্দু নয়, ঐতিহাসিকভাবে আদিবাসী হিন্দু নয়, ওদের নিয়ে ধর্ম আছে, আপনি শিক্ষক মানুষ, আপনিও জানেন। হ্যাঁ জানি, আমি জানি বলেই বলছি, ঢাকায় বলছি একদমই ঐতিহাসিকভাবে সব আদিবাসীরা হিন্দু নয়, জোর করে বলতে যাবে না। এখানে আদিবাসী হিন্দু নয়, মুসলিম হবে। এক মিনিট দাঁড়ান, এখানে মুসলিম আদিবাসী হিন্দুর থেকে বড় কথা সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ আজকে আক্রমণের শিকার। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আপনি বিচার করেন, দেখেন যে একটা, আমরা নিশ্চিতভাবে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে বলতে এসেছি, কিন্তু বাংলার একটা প্রশ্ন, বাংলার যেখানে একটা জায়গা এইভাবে তার এখানে পরিস্থিতি হয়ে আছে, সেখানে তো একজন সাধারণ সুবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসাবে আমাদের এই নিয়ে কথা বলতে হবে। আজকে তৃণমূলের যে সকল নেতাদের নামে গ্রামবাসীরা বলছে, সিপিআইএম বলছে বা বিজেপি বা কংগ্রেস বলছে নয়, সাধারণ মানুষ যাদের নাম করে বলছে যে এরা এখানে গন্ডগোল করতো বা এই ধরনের কার্যকলাপ করেছে, সেই লোকগুলোকে এখন অব্দি সাসপেন্ড করার সাহস দেখাতে পারেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিরা এসে বলছে, আরে কি কথা বলছে? আরে 34 বছর মানুষ তো বলছে 10 বছর ধরে যা হয়েছে 34 বছর হয়নি, 34 বছরে যা এগুলো হয়নি, 10 বছরে যা হয়েছে, 10 বছরে যা হয়েছে 34 বছর হয়নি। আমি বলিনি, ওখানকার লোক বলেছে। আপনার সময় বলিনি, আপনার সময় বলিনি, কিন্তু দাদা আপনার সময় বলে না। এটাই হচ্ছে প্রবলেম, অটোক্রেটিক মনোভাব। অন্যকে বলতে দেবো না, বলতে দিচ্ছি তো বলো। অন্য রাজনৈতিক দল সে ওখানে গিয়ে মানুষের সঙ্গে দেখা করতে পারবে না, কিন্তু আমরা গিয়ে দেখা করবো। আরে মানুষ ওখানে, যদি মানুষ তো আপনাদেরকে ভোট দিয়ে দিয়েছে, আপনারা 21 সাল থেকে বিধায়ক দিয়েছেন, পঞ্চায়েতে কারচুপি করে হোক যাই করে আপনারাই দিয়েছেন, তাহলে যদি অন্য রাজনৈতিক দলের নেতারা ওখানে যায় আপনাদের কোথাও অসুবিধা? আসলে তা নয়। ওখানে যদি মিডিয়া যায়, ওখানে যদি বাইরে থেকে লোক গিয়ে ওখানকার আসল চিত্র তুলে ধরে, সেই কারণেই ওখানে এই ধরনের কার্যকলাপ। 144 ধারার কথা বলছেন, এত 10 বছর নগদ ধরে মানুষের উপর অত্যাচার হয়েছে, আর পুলিশ কি করেছে? পুলিশ যারা অত্যাচারের কথা বলতে গেছে তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে চলে গেছে। যে এই দলীয় খাকি গ্রেপ্তার দেখেছি, আমি একবার সুমিত কুমার, ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমারের বক্তব্যটা এসেছে, আমি একবার শোনাবো দর্শকদের। এই সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে প্রশাসনিক দিক থেকে কি আপডেট রয়েছে? এত করার পরে আবার যে মহিলাদের সম্বন্ধে যে ইস্যু যে তোলা হচ্ছে, তার জন্য রাজ্য সরকার একটা 10 মেম্বারে একটা স্ট্রং টিম তৈরি করছে, যে কাল থেকে নিজের কাজ শুরু করবে। ও টিমকে হেড করবে একটা ডিআইজি র্যাঙ্কের লেডি অফিসার। ওনারা বিভিন্ন পাড়া পাড়ায় যাবেন আর মহিলাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলবেন আর ক্লিয়ারলি একটা ডিপ একটা ইনকোয়ারি করবেন। আমি আবার এটাকে সামারাইজ করছি কি রাজ্য সরকার আর রাজ্য পুলিশ মহিলাদের সংক্রান্তে যে ব্যাপার আছে ওটা নিয়ে খুব সজাগ আছে। অনেক চেষ্টা করা হয়েছে
আর আমরা লোকদেরকে আমি আমাদের মানুষ আছে গ্রামবাসী ওনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি কি আপনারা টিম আছে আমাদের সঙ্গে আছে, স্পেশাল টিম করা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। কোনো ইস্যু হলে, কোনো অভিযোগ পেলে, কোনো লিখিত অভিযোগ পেলে আমরা ওটাতে স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেব। কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ বলেছে। তার ফল পায়নি, এখন প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে। দুজনকে গ্রেফতার করার পর তারা ব্যক্তিগত বন্ডে জামিনও পেয়েছেন। আমি ফিরছি আলোচনা, একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। সোমবার যে পরিস্থিতি দেখছে সন্দেশখালী, রাজ্যপাল গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন, রাজভবনের হেল্পলাইন নাম্বার দিয়েছেন। আগামীকাল তৃণমূল কংগ্রেস সেখানে যাবে, ইতিমধ্যে ঘোষণা হয়েছে। বামেদের আটকানো হয়েছে, বিজেপিকে আটকানো হয়েছে, কংগ্রেস যাবে বলেছে, তৃণমূল কংগ্রেস সেখানে যাচ্ছে। মৃত্যুঞ্জয়, এই জায়গায় যদি কোনো সভাতে কোনো রকম কোনো দায়িত্ব বাড়তে পারে প্রশাসনের, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন কারা দায় নেবে? না, আজকে আমাদের প্রতিনিধি দল যারা যাবেন তারা পরিষ্কার বলেছেন 144 দ্বারা জারি থাকলে সেখানে যাবেন না। তার আগে মানে আছেন, তার মানে যদি এর মধ্যে যদি কোনো প্রশাসন মানে ধরুন রাতের মধ্যে কোনো যদি আলাদা ডেভেলপ না হয়, তাহলে তো বলেছে যে 144 দ্বারা লঙ্ঘন করবেন না, সেটা আমাদের দলের তরফ থেকে যারা প্রতিনিধি দল তারা বলেছেন। এবার যারা যাবেন, এবার আমাদের বক্তব্য হলো যে আজকে যে এই যে বিরোধী দলের, আমার একটাই কথা বলছে যে আমার পরিষ্কার কথা যে তারা তো দলটা করতো, একজন বিধায়ক ছিলেন, একজন বলছেন যে সভাপতি ছিলেন 2 বছর আগে, বা সুকান্ত মজুমদার যে বলছেন বিকাশ সিংহের নাম করে যে ইনি আমাদের দলের লোকসভার কি কমিটিতে আছেন। তো সেই যে তারা একটা শীর্ষ নেতৃত্বকে এসে বলে একটা প্রেস কনফারেন্স মহিলাদের বিরুদ্ধে, আমি যেটা বলছিলাম, দেখুন আজকে সাংবাদিক সম্মেলন করেও প্রশাসন থেকে বলে, মহিলা মুখ্যমন্ত্রী তো প্রশাসন থেকেও বলে দিল ধর্ষণের রেট ঠিক করে নরেন্দ্র মোদী ঠিক করে আপনার বিজেপির বিধায়ক কুলদীপ সিং এর সমর্থনে মিছিল করে, ধর্ষণের রেট ঠিক করেনি একটা দল, তাহলে কত টাকা দেবে? 25 আর একটু বেশি হলে 20, তাই তো বলে নাকি বিজেপি যারা এই সেটাই বলে তো ধর্ষিতার রেট, এই ট্র্যাক রেকর্ড কারণে রেট দেয়, সেটাই তো আপনাদের বিজেপি আছে। পশ্চিমবঙ্গের সরকার বিলকিসবাড়ি কোথাও হয় না, সারা ভারতবর্ষে কোথাও এরকম হয় না। 15ই আগস্টের দিন মহিলাদের ধর্ষণের রেট ঠিক করে পশ্চিমবঙ্গের সরকার, মহিলা মুখ্যমন্ত্রী। এটাই আমাদের সবথেকে কলঙ্কজনক দিন, এটাই বাংলার কলঙ্কজনক দিন। এটাই রবীন্দ্রনাথ বিবেকানন্দ ধর্ষণের বাংলায় অভিযুক্ত আসামে মহিলারা গ্রামের ধর্ষণে অভিযুক্ত, তারপরে মুখ্যমন্ত্রী বিজেপির সাংসদে পাঠিয়েছে রেট ঠিক করছে 25,000 করেছে কিনা ধর্ষণ করে বিজেপি আলোচনা হওয়ার কথা করেছে কিনা বলুন। চলে যাচ্ছে কোথায় ধর্ষণের রেট বলুন, ধর্ষণের রেট ঠিক করে হাজরাকে নিয়ে আমি বলুন ধর্ষণের রেট ঠিক হচ্ছে কিনা, ধর্ষণের রেট আস্তে দীপঙ্কর দা আপনি আপনার জপাং চলছে, শিবু হাজরাকে নিয়ে কোনো কথা বলতে পারছে না। তার এফআইআর ভিত্তিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা চটি চাটা পুলিশ, যে একটা চোর চুরি করে, একটা চোর চুরি করে এফআইআর ভিত্তিতে সন্দেশখালী কেন খবরের শিরোনামে এসেছিল? মূল ইস্যুটা থেকে কি আমরা ঘুরে যাচ্ছি না? শিবু হাজরাকে নিয়ে কোনো কথা নেই, শাহজাহানকে নিয়ে কথা নেই, অন্য রাজ্য আস্তে। দেখুন, এই শিবু, উত্তম, শাহজাহান টিএমসির মান, জান আর শান। আপনাকে বুঝতে হবে সুচন্দ্রিমা, মৃত্যুঞ্জয় বাবু অনেক বড় বড় কথা বলছিলেন, এফআইআরটা কটা হলো? যখন মানুষ অভিযোগ দিচ্ছে কেন পুলিশ এফআইআর নিল না, কেন নাজার থানা একটা জিডি করে ছেড়ে দিল? উত্তর আছে, উত্তর নেই। আপনার মনে আছে যে যখনই যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে সারা বাংলা জুড়ে, এফআইআর নিতে গেলে তাকে 156 ক্লজ 3 করতে হয়, কোর্ট থেকে পারমিশন নিতে হয়। যখন কগনিজেবল অফেন্স হচ্ছে তখন পুলিশ ডাইরেক্ট এফআইআর নিতে পারে, কিন্তু আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বদান্যতায় সেই এফআইআর পুলিশ নেয় না এবং পুলিশ রিজেক্ট করে। 1 2 নম্বর, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, ফেসবুকে অডিও বার্তা দিচ্ছেন শেখ শাহজাহান, ওকালতনামায় উকিলকে দিয়ে সই করে ব্যাংশাল কোর্ট, সিটি সেশনস কোর্টে মুভ হচ্ছে শাহজাহানের বেল। তাহলে আপনি আমায় বলুন ওকালতনামা কে সই করছে? শাহজাহান কোথা থেকে সই করছে?
কেন সেন্ট্রাল ফোর্স? অনিন্দ্যদা আপনি আইনজীবী? হ্যাঁ, আমি আইনজীবী। সন্দেহ আছে আপনার? না না, সন্দেহ না, আপনি তো আইনজীবী। তাহলে আপনি আমি একটু বলে দিই, তারপরে বলুন। ভারতের সংবিধান কেউ যদি অ্যাবসকন্ডেড থাকে সেই অবস্থাতে সে ওকালতনামা সাইন করতে পারে? এটাই তো আমার প্রশ্ন। নিশ্চয়ই পারে। আমি একটু বলে দিই, জানা উচিত। তাহলে আমরা তো জানি যে এই কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ মানুষকে ক্লিয়ার করে, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কোনোদিন শাহজাহানকে অ্যারেস্ট করবে না। শাহজাহানকে নিয়ে এর কথা এখনো আমি বলছি, এই শাহজাহান কোথায় আছে যদি আপনি আমাকে ডিফেন্ড করছেন, তাহলে আমি আপনাকে বলছি পরিষ্কার করে শাহজাহানকে কেন ডিফেন্ড করা উচিত, দেখতে উচিত কারণটা এখানে শাহজাহান থাকতে পারে। একটা জনবিরোধী বলছি, এই ফ্যাক্ট বিজেপির ফ্যাক্ট জনবিরোধী আমি সরকার চলছে এসেছে এটা চুরি ছাড়া এরা চুরি করে না, এরা চুরি ছাড়া এরা ছেলেকে বলার কিছু নাই। মৃত্যুঞ্জয় চাইবো, আরে ধর্ষণের রেট ঠিক করে দীপঙ্কর, একটু শালীনতা রেখে কথা বলুন। আরে শালীনতাই তো বলছি, মমতা ব্যানার্জি তো রেট দিয়েছে। বলুন আপনি 25,000 টাকা দিয়ে আপনি কবে বলেছেন? মণিপুর নিয়ে কতদিন পর কথা বলেছেন? ধর্ষণকারীদের আপনারা সারা ভারতবর্ষ ঘুরুন, টিকিট দেন ধর্ষণকারীদের, আমার বাড়ির কাছে, আমার ধর্ষণকারীদের টিকিট দেন, লজ্জা করে না? শুনেনি একদম যারা সরাসরি ধর্ষণে রেখে দিয়েছে, ওরা টিকিট নেই, আপনারা টিকিট রেখে দিয়েছেন। ধর্ষণকারীদের পুলিশ গার্ডকে রেখে দিয়েছে, সাধারণ গার্ডকে রেখেছে, ধর্ষণের নাই। আমি একজন মহিলা হিসেবে আপনাকে বলছি একটু শালীনতা আরে মহিলা আমার কোন, আপনি মানুষ তো, কথা বলুন। আপনারা বলুন এটা। আপনি ভুলে গেছিলেন তাহলে আমি বলছি তো 25,000 টাকা ধর্ষণের রেট দিয়েছে কিনা বলুন, আদিবাসী মুখ্যমন্ত্রী দিয়েছে কিনা বলুন। ইয়েস অর নো, বলেন ইয়েস অর নো। কোনদিনও না, ধর্ষণের কোনদিনও না। আপনি তাহলে সন্দেশকালীন মানুষদের নিয়ে আদিবাসী আর সংখ্যালঘু ভাগ করছিলেন কেন? কারা সংখ্যালঘু ভাগ করছে? আমরা ভাগ করি না, আমরা বলেছি আদিবাসী যে আপনি তো ভাগ করে কথা বলছিলেন। আপনি বলেছেন, আমি বলেছি যে হয়েছে সে আদিবাসী, আমি বলিনি সংখ্যালঘু, সংখ্যালঘু আপনি বলেছেন। আরে সেই দিকে হতে গেল তো আমাদের নেতাও আদিবাসী, আদিবাসী হিন্দু মুসলিম নয়, মানুষ সবাই সবাই বক্তব্য শুনছিলাম অনেক হিন্দু সত্য সংখ্যালঘুদের যা সত্যি তাই বলেছি। আচ্ছা দীপঙ্কর বাবু, আমি এই মৃত্যুঞ্জয় বাবু আর দীপঙ্কর বাবু ঝগড়া শুনে মাঝে মাঝে আমার সাথে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কেন যে এখানে হয় সেটা আমি জানি না। বলতে পারবেন না আপনি আমায় বলবেন, আপনি ওনাকে একটা মুখোমুখি নিয়ে নিন, উনি সব বলুন, উনি সব বলুন, ওনাকে একটা মুখোমুখি নিয়ে নিন। আমি বলি অপরাধীর কোনো জাত ধর্ম বর্ণ হয় না। মোদি যেরকম অপরাধী, মমতাও সেরকম অপরাধী। যারা অপরাধী জাত ধর্ম বর্ণ দেখে তাদের থেকে অমানব এবং অমানবিকতার মানুষ পৃথিবীতে হয় না। অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। সেই জন্য অপরাধীকে আপনি বর্ণ দেখবেন, অপরাধীর আপনি জাত দেখবেন, অপরাধীর আপনি ধর্ম দেখবেন? উত্তর না। ভারতবর্ষের কোনো আইন অপরাধী জাত ধর্ম বর্ণ দেখে সাজা ঘোষণা করে না, অপরাধীর অপরাধ দেখে সাজা ঘোষণা করা দলের নেতা। এক। 2 নম্বর, আমি আপনাকে বলি যে এই শেখ শাহজাহান আজকে থেকেই অত্যাচার করছে না, বহু বছর ধরে অত্যাচার করছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন না গুন্ডা কন্ট্রোল করি, আজকে গুন্ডারা মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করছে। মুখ্যমন্ত্রীর কাছে ইনফরমেশন থাকে, তার ইন্টেলিজেন্স আছে, তার সিআইডি আছে, কেন শাহজাহানকে গ্রেপ্তার করা হলো না এতদিন ধরে? আজকে এই যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই পরিস্থিতি হচ্ছে গ্রেপ্তার করবে। 2 নম্বর হচ্ছে কাদের মদতে হয়েছে? কাদের মদতে হয়েছে? সরকার তার দায় অস্বীকার করতে পারে, তরফ থেকে ফিরাদাগি সরকার তার দায় অস্বীকার করতে পারে, যে প্রশাসন ব্যবস্থা সরকার দায় অস্বীকার করতে পারে না। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, আমি আপনাকে বলছি এই রাজ্যপাল আজকে গেছে, রাজ্যপালের আমি একটু বলে দিই, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, রাজভবনও ঘেরাও করছে। এবার আমি আপনাকে বলি, এই যে স্বরাষ্ট্রমন্ত্র কেন শাহজাহানকে অ্যারেস্ট করছে না? মোবাইলের টাওয়ার আছে, তার বিভিন্ন রকম পদ্ধতি আছে। পুলিশ যখন অপরাধীকে গ্রেপ্তার করতে চায় এবং মনে করে, পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারে। আমরা বহু নিদর্শন কোর্টে দেখেছি কিভাবে অ্যারেস্ট করা হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি জানেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমস 2021-এ যখন ঘটনা ঘটলো, যখন অত্যাচারিত হলো বিজেপির কর্মীরা, বিরোধী দলের লোকরা, তখন ফ্যাক্ট ফাইন্ডিং টিমস পাঠালো। কারা পাঠালো? কেন্দ্রীয় সরকার। সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমস যখন 2021 থেকে আজকে 2023 একটা রিপোর্ট প্লেস করতে পেরেছে, একটা পজিটিভ কোনো কাজ করেছে, একটা এফআইআর হয়েছে? উত্তর না। অতএব সেন্ট্রাল ফোর্স, আমরা বিজেপি ভিজিলেন্সের ক্ষেত্রে বলতে পারি, তারা যে তদন্ত করছে সেখানে কি পরিণাম? আমি আপনাকে বলি,
ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আটকে রেখে দিয়েছে এবং এখানে বিজেপি তৃণমূলের একটা বাইনারি পলিটিক্স। আপনি বলুন না আজকে রাহুল গান্ধী বিজেপি আর তৃণমূলের মধ্যে অনিন্দিতা এত তো বলছে কেন আপনি ঠিক করে দেবেন কংগ্রেস কোন নীতি থেকে বেরোবে না বেরোবে না। যেটা সত্যি আপনি যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে, আমি বললাম, আপনি বললেন কেন সূর্য পূর্ব দিকে ওঠে, কংগ্রেস এটা বারবার বলছে আজকে কেন চোর মমতা রয়েছে সেটাই কংগ্রেস বলবে। রাহুল গান্ধী আজকে সমর্থন করে বলুন, এটা কি রাহুল গান্ধী বলে? বলেন এটাই কাজের টাকা পাওয়া হোক, মনরেগার সেই দাবি তাহলে আজকে মমতা এক করলে হবে না, 100 দিনের কাজের টাকা পাওয়ার কথা রাহুল গান্ধী এটা পাবলিকগুলো চোর আর অনিন্দিতা বলে যে 100 দিনের রাহুল গান্ধী ভুল বলেনি, দেবে না। কিন্তু এটা হচ্ছে আমি আপনাকে বলি 100 দিনের টাকা আমাকে বলতে দিন না, সুজানিমা প্লিজ আমাকে একটু বলতে দিন। চুরি করছে 100 দিনের একটু ভাই দিগম্বর একটু 100 দিনের কাজের টাকা যদি আপনি না পান তার পদ্ধতি আছে। ভারতের সংবিধানের 131তম ধারায় বলছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মামলা করতে পারে। মামলা করেছে? উত্তর না। ফাইন্যান্স কমিটিতে একটা চিঠি দিয়ে জানাতে পেরেছিল তৃণমূল কংগ্রেস, উত্তর বলতে দেবেন না, কংগ্রেস বলেছে টাকা দিয়ে দেবে, বলতে দেবেন না, টাকা দিয়ে দেবে। না না টাকা তো দিচ্ছে, অনেক জায়গায় তো টাকা দিচ্ছে। আমরা তো বলেছি টাকা না দিলে কি করা হবে? 42টা সিটের মধ্যে অলরেডি 22টা সিট বিজেপিকে দিয়ে দেবে তৃণমূল, বিজেপি 22টা সিট দিয়ে দেবে তৃণমূল। আচ্ছা তিনটে জেলায় যে আমরা তো লড়াই করছি সেন্ট্রাল 1952 থেকে ফাইন দিয়েছে কেন? যদি চুরি না করে থাকে, চুরি করেছে বলে ফাইন দিয়েছে। আচ্ছা ফাইনান্স কমিটিতে একটা চিঠি দিয়েছে, সংসদে লোকসভায় একটা বিতর্ক করেছে, 100 দিনের টাকা পাচ্ছে না কেন? উত্তর না। অতএব এই যে 100 দিনের কাজ দিয়ে সাধারণ উনারা তো হিসেব দেন না, টাকা দেবেন কি করে? কেন্দ্রীয় সরকার তো আমার আপনার ট্যাক্সের টাকায়, আপনাকে 10 টাকা দিলাম, আপনি বাজার করে এলেন, বাজার করে আসার পর আমি আপনাকে 2 টাকা দিয়েছি, আপনি বললেন 2 টাকা আমি আপনাকে দিলাম, কিন্তু আপনি যদি বলেন যে আমি আপনাকে হিসেব দেবো না, তাহলে কেন আমি আপনাকে টাকা দিয়ে বাজার করতে পাঠাবো? এ তো ট্যাক্সের টাকা, এটা কেন্দ্র সরকারের টাকা না, রাজ্য সরকারের টাকা না, আমার আপনার মতো সাধারণ মানুষের টাকা। সেই টাকা নয়ছয় করেছে তৃণমূল কংগ্রেস, সেই টাকার কেন হিসেব দিচ্ছে না? কেন ইউটিলাইজেশন ফান্ড যখন বারবার চাওয়া হয় সেই ইউটিলাইজেশন ফান্ড কেন দেওয়া হয় না? উনি যদি আমাকে উত্তর দিতে না দেয়, চিঠিতে উনি উল্লেখ করতে কে উল্লেখ করতে পারতেন? রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে, রাহুল গান্ধী চিঠিটা আপনি এই ছত্রে ছত্রে পড়েন, রাহুল গান্ধী চিঠিটার মধ্যে তৃণমূল কংগ্রেসের নাম করে কটাক্ষ আছে তাতে? না না না, তৃণমূল কংগ্রেসের নাম করে উনি বলেছেন যে কোন রকম যাতে বৈমাত্রিক সুলভ আচরণ করা না যায়, যাতে কোনো বৈমাত্রিক সুলভ আচরণ করা। রাহুল গান্ধী ভারতবর্ষের প্রেক্ষিত এবং প্রেক্ষাপটের উপরে নির্ভর করে একটা তার বক্তব্য রেখেছে। উত্তর দেবে, আমি নেব উত্তর সভা থেকে। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। ইতিমধ্যে জানিয়ে রাখি বিকাশ সিং বিজেপি নেতা, তাকে ফের গ্রেফতার করা হয়েছে। উত্তম সর্দার এবং বিকাশ সিং জামিন পাওয়ার পর বিকাশ সিংকে ফের গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর ঘটনার পর। আমরা আলোচনার একেবারে শেষ ভাগে চলে এসেছি, খুব অল্প সময় মৃত্যুঞ্জয়ের কাছে আসছি এবং একে একে আলোচনা শেষ করতে হবে, সেই সময় মাথায় রেখেই বলবেন মৃত্যুঞ্জয়। দেখুন এই যে এরা মানে অনিন্দ্যদা যে কথাগুলো বলছেন রাহুল গান্ধী নিয়ে বলছিল, রাহুল গান্ধীর চেয়ে কি অনিন্দ্যদা বেশি বড় নেতা? আমি জানি না, হতে পারে। রাহুল গান্ধী বলছেন আপনি অভিষেকের থেকে বড় নেতা, আপনার বেলা বলিনি দাদা, আপনি অভিষেকের থেকে বড় নেতা, যে কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে, বলছি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিনি। রাহুল মানে অনিন্দ্যদা এতদিন ধরে রাজনীতি করে, ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে একটা টার্মের পরে যে ফার্স্ট কোয়ার্টারে যদি আমি ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি সেকেন্ড কোয়ার্টারে না দিই, থার্ড কোয়ার্টারে টাকাই আসবে না। 11 থেকে 21 10 বছর ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিয়ে আমরা নাকি টাকা পেয়ে গেলাম, এটা হয়। বসিরহাট মহকুমা আদালতের সামনে ধুন্ধুমার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবি। দীপঙ্কর দা, বসিরহাট আদালত চত্বরের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তাদের ধস্তাধস্তি। বিকাশ সিং, তাকে আবারও গ্রেফতার করা হয়েছে, জামিন পাওয়ার পর ফের গ্রেফতার বিকাশ সিং। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ বসিরহাটে। বসিরহাট থানার আইসি কে ধাক্কা মারা হয়, পুলিশের গাড়ির ওপর চড়াও হয়। দীপঙ্কর দা, কি হচ্ছে এটা? না কি হচ্ছে এটাই তো প্রমাণ, আমি তো বলছি। দেখুন ব্যালেন্স মালা পরানো আছে তাকে, হ্যাঁ ব্যালেন্স করার জন্য
তৃণমূলের ওই যে হারমাদের একজনকে গ্রেপ্তার করলো, আর বিজেপিকে তো আটকাতে হবে। বিজেপি কি নেতা যদি ওখানে থাকে, বিজেপি লোকসভার কনভেনার আমাদের বিকাশ সিং 2 টার্ম আগে ওখানে সভাপতি ছিলেন, আমাদের ওখানে জেলার জিএস ছিলেন, গুরুত্বপূর্ণ নেতা। দেখুন তৃণমূলের যে হারমাদ যারা ধর্ষণ করলো, যারা অত্যাচার করলো, যারা মানুষদের ঘর এত বড় নেতা জানতো না, এত অন্যায় হয় বিকাশ সিংহ জানতো না। আবার মহিলাদের প্রতি অন্যায় হওয়ার পরে চুপ করে বলেছিল। মানসিকতা তো নেই। আবার কেন শূন্য বাজে কথা? আজকে শূন্য বাজে কথা কি? মানে বিকাশ সিংহ জানতো না। একটা প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্ন থেকে তোমাকে সময় দিয়ে বললাম। তুমি আগে বলো যে তোমরা কুলদীপ সিং না, তুমি বলো একবারও না কোনোদিনও না। কিন্তু বিজেপি কেন ধর্ষণকারীদের টিকিট দেয়? কেন ধর্ষণকারীদের টিকিট দাও? আজকে কেন ধর্ষণকারীদের টিকিট দাও? লোকসভায় যাও, অ্যাসেম্বলিতে দাও, ধর্ষণকারীদের টিকিট দাও। আজকে বিকাশ সিংকে আরে তোমরা টিকিট দাও ভাবে এরা বুঝতে পেরেছে তৃণমূলের পায়ের তলে তো মাটি নেই, চুরি ছাড়া তো কিছু করতে পারে না। তৃণমূল মানেই চোর। শুভেন্দু অধিকারীকে বাংলায় দলে নিয়ে এই চোরের নেতারা, শুভেন্দু অধিকারীকে বাংলায় দলে নিয়ে চোরের কথা বলে। আবার শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে এত বড় বড় কথা। আবার গ্রেফতার করেছে চোর শুভেন্দুকে দলে নিয়ে গ্রেফতার করে চোর শুভেন্দুকে দলে নিয়ে এত বড় বড় কথা। যারা মূল অভিযুক্ত, যাদের এগেইনস্টে মানুষ ওখানে বিক্ষোভ দেখাচ্ছে, যারা নাকি অত্যাচার করেছে, মানুষ এরকম কথা বলছে, তাদেরকে সাসপেন্ড করার কথা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা অত্যাচারিত হচ্ছে, যারা প্রতিবাদ করছে, যারা থানায় গিয়ে এফআইআর করছে, নালিশ করছে, তারা নিরাপদ সর্দার অত্যাচারিত না, অত্যাচারী নিরাপদ সরকার কেন খুন করেছে, কিছু নেই। আমি বলছি যতক্ষণ না এসপি আর ওসিকে কাস্টাডি নেওয়া হয় ততক্ষণ এই শেখ শাহজাহান ধরা পড়বে না। এবং মোদি আর দিদির যে ক্যারেক্টার, আপনি চরিত্র, রাজনৈতিক চরিত্র যে এক আপনি দেখবেন, রাহুল জামিন পেল, তাকে ধরে নিয়ে গিয়ে প্রমাণ করলো মমতা ব্যানার্জি সে সন্ত্রাসের রাজত্ব, ফ্যাসিবাদ নাৎসিবাদকে ছাড়িয়ে গেছে, লেডি কেমের পর্যায়ে চলে গেছে তার পুলিশ। এগুলো কে একেবারে তাই, স্মৃতি ইরানির একেবারে করলো। আচ্ছা স্মৃতি ইরানি এটাই হচ্ছে এদের স্মৃতি ইরানি বসিরহাট থানার সামনে ছবিটা বিকাশ সিং, তাকে আবারও গ্রেফতার করা হয়েছে এবং তারপরেই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বসিরহাট থানার সামনে। পুলিশ তো না, চটি চাটতে বসে যাক পুলিশ, এখানে চটি চাটা পুলিশ থানার সামনে উত্তেজনা হচ্ছে। আপনি হবে তো বলে, আমি নিজেই ছিলাম থানার সামনে, আজকে ছিলাম তো, আমি ওখানে আসছি বলছি তো, আমি ছিলাম তো, আমি ছিলাম। বিকাশ দা জামিন পাবে বলে ছিল আমাদের চটি চাটা পুলিশ যখন তৃণমূলে চটি ধর্ষণকারী তৃণমূল বিকাশ সিংকে গ্রেফতার করেছে, ধর্ষণকারীকে ছেড়ে দিয়ে বিকাশকারীদের টিকিট দেয় বিজেপি, তাদের হয়ে এত বড় বড় কথা ভালো লাগে। দুজনেই ধর্ষণকে তৃণমূল আর বিজেপি দুজনেই ধর্ষণকে সমর্থন করে। বিকাশ সিং থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল আর বিজেপি দুজনেই ধর্ষণকে ধর্ষণের নারী বিরোধী হাতরাস না বলে উত্তম ছাড়া বিজেপি এমন ধর্ষকের সঙ্গে আছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি বাংলা বলছে তার সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি বসিরহাটের দিকে নজর রাখছি, সরাসরি চলে যাচ্ছি বসিরহাট থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত,
থানার সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি, বিকাশ সিংকে গ্রেফতার করা নিয়ে কি অবস্থা এখন? দেখো, ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে কিন্তু মোট 5 জনকে আজকে বিশেষ করে জামিন দেওয়া হয়েছিল। তার মধ্যে হেভিওয়েট 2 নেতা ছিল, বিশেষ করে বিকাশ সিং এবং উত্তম সর্দার। পাশাপাশি সিপিএম এর প্রাক্তন বিধায়ক সর্দারকে 3 দিনে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বিকাশ সিং যখন স্টেটমেন্ট করে যেন বরিশাল মহকুমা আদালতের বাইরে আছে ইটিন্ডা এবং ইচ্ছামতি ব্রিজের সামনে, কিন্তু তাকে ফের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার চেষ্টা করলে কিন্তু রীতিমতো খণ্ডযুদ্ধ বেড়ে যায়। বিজেপি নেতা কর্মী সমর্থকরা পুলিশকে ঘিরে বিক্ষোভ করে, ধাক্কাধাক্কি এবং গাড়িতে একাধিক ধাক্কা শুরু করে। আমি ইতিমধ্যে তার পরিবার কিন্তু বিশেষ করে ইটিন্ডা রোডে কিন্তু তারা বসে পড়েছে। তার পরিবারের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। আজকে জামিন পাওয়ার পরে, দিদি জামিন পাওয়ার পরে আবার ফের গ্রেপ্তার, কি বলবেন আটক, কি বলবেন? জানে একটা আসামি, আমাদের নাম করা আসামি শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার, সন্দেশখালীর যত মেয়ে মহিলা আছে তাদের সম্মান নষ্ট করেছে। তাদের নামে পুরো কেস দেওয়া হয়েছে। বিকাশ সিংয়ের নামে কোনো কেস নেই। বিকাশকে বিনা কেসে না ছাড়াই তাকে অ্যারেস্ট করেছে। আজকে জামিন হয়েছে। জামিন দেওয়ার কারণ ছিল উত্তমকে ছাড়ানোর জন্য। উত্তম যাতে এখানে বিবাহিত ছেড়ে যায় তার জন্য, উত্তমকে ছাড়ানোর জন্যই এখান থেকে জামিন দিয়ে নিয়ে গেছে। যেই বিকাশ সিং বাইরে বেরিয়েছে তাকে অ্যারেস্ট করেছে। কি কারণে অ্যারেস্ট করেছে সেটা আপনি জানতে হবে, আপনাকে জানাতে হবে, পুলিশকে জানাতে হবে। আরে অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়? আমার বাবাকে রিঅ্যারেস্ট করলো, সেই অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়? আমরা দেখতে চাই কি অ্যালিগেশন আমার বাবাকে আবার রিঅ্যারেস্ট করা হলো সেটা আমরা জানতে চাই। আর বিশেষ করে আপনাদের এই ইটিন্ডা রোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানটা কেন? বাবাকে ছাড়াতে হবে, পরিষ্কার কথা, বিকাশ সিংকে ছাড়তে হবে। আমার বাবা পুরো নির্দোষ, আমি চাই আমার বাবাকে ছাড়তে হবে। আমার বাবা কোনো দোষ করেনি, আমার বাবা সবসময় নির্দোষ। ওই টিএমসি চক্রান্তে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আমি চাই আমার বাবার জামিন হোক, আমার বাবা যেন আমাদের সাথে বাড়ি যেতে পারে, আমরা সেটাই চাই। আর তার জন্য এখানে বসে থাকলে আমরা বসে থাকবো। আমার বাবাকে যতক্ষণ আমরা নিয়ে যাবো ততক্ষণ আমরা এখানে বসবো না, আমরা এখানেই বসে থাকবো। মূলত কারণটা কি? আপনারা অ্যারেস্ট করবেন চেয়েছিলেন, মানে অ্যারেস্টের কারণটা দেখতে পেয়েছেন? আমরা জানছি কেন রিঅ্যারেস্ট করা হলো। আগেও ছিল আমার বাবা নাকি উস্কানি দিয়েছে। 10,000 মানুষকে উস্কানি দিয়েছে, 10,000 মানুষ উস্কানি গেল। উস্কানি আমার বাবা আমার শেষে দিল। আমি জানি না, অথচ আমার বাবাকে আনতে হবে, আমি আমার বাবাকে নিয়ে বাড়ি যাবো, বাস আর কিচ্ছু না। হ্যাঁ, সুজনিবা তুমি শুনলে ইতিমধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মীরা একদম শুরু করেছে। এই ইন্ডিয়া রোডে একটা বিরাট গুরুত্বপূর্ণ রাস্তা, একদিকে হাসপাতাল রয়েছে, অন্যদিকে একাধিক যানবাহন রাস্তায় সেই রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তোমাকে একটা পুলিশ বাহিনীর ছবি দেখবে, যে পুলিশ বাহিনী এলাকায় রয়েছে এবং যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর না ঘটনা করে এবং যারা আন্দোলন করছে তাদের হঠাৎ তারা সব রকম ব্যবস্থা নিয়েছে। আমি সরাসরি একবার বিশেষ করে এখানকার বিজেপির যে সভাপতি তাপস ঘোষের সাথে কথা বলবো। কেন ফের অ্যারেস্ট, কি বলবেন? অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কিছু নেই, জিজ্ঞাসা করছি, কিছু বলছে না। গায়ের জোর, ধস্তাধস্তি, ছেলেমেয়েদের উপরে লাঠি চার্জ, একটা মানে কি সমাজ চলছে আমরা কিছু বুঝতেই পারছি না। এটা কোনো আইনের শাসন? আমাদের তো কৈফিয়ত দেবে যে কি জন্য তাকে আবার ফের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা জিজ্ঞেস করছি, তার কোনো সদুত্তর নেই। বলছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কিসের ভিত্তিতে এটা তোলা হলো? সুমোটো কেস, সুমোটো মনে হলো, আর পুলিশের যা মনে হচ্ছে তাই। উত্তম সর্দারকে ছেড়ে দেওয়া হলো। উত্তম সর্দারকে ছাড়ার জন্যই আজকে একে ধরা হলো। এটা আমরা বুঝি না, জনগণ কিছু বুঝতে পারছে না, ফাঁসলামি মারা হচ্ছে। আপনারা আগামী দিনে পদক্ষেপ? আগামী দিন আমাদের এখানে আছে তো, আগামীকাল বিশাল আর আমাদের বিক্ষোভ মিছিল আছে, রাজ্য সভাপতি থাকবেন। কি করা যায় আমরা আইনি পদক্ষেপ যা যা করার করবো, ব্যবস্থা নেব। সঞ্জিত, তুমি সঙ্গে থাকো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। উত্তম সর্দার, বিকাশ সিং, তাদেরকে গ্রেফতার করার পর উত্তম সর্দার, বিকাশ সিং দুজনেই জামিন পান। কিন্তু বিকাশ সিংকে জামিন পাওয়ার পর তিনি যখন বের হচ্ছেন তাকে ফের গ্রেফতার করা হয়। স্বতঃস্ফূর্ত মামলা, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন বা বসিরহাট থানার সামনে তার পরিবার প্রতিবাদ জানাচ্ছে। ফের গ্রেফতার করা হয়েছে বিকাশ সিংকে, হেফাজতে নেওয়া হয়েছে বসিরহাট আদালতের বাইরে। তুমুল উত্তেজনা এই ঘটনার পর থেকে। আমি আবারও আসছি আলোচনায়। দীপঙ্কর দা প্রতিবাদ জানাচ্ছিলেন, মৃত্যুঞ্জয় কি বলবে এই ঘটনা নিয়ে? দেখুন, আমরা প্রতিবাদ জানানোর আমরা বারবারই বলছি, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো।
আজকে বিকাশ একই অপরাধে যদি দুজনকে গ্রেপ্তার করা হয়, একজনকে ছেড়ে দেওয়া হলো সেই যার নামে ধর্ষণের অভিযোগ জানাচ্ছে, গ্রামের মহিলা যাদের নাম নিয়ে বলছে বাড়ি ভেঙেছে, অত্যাচার করেছে, তাদের জমি বাড়ি ভেড়ি পুকুর ভাটা সব কেড়ে নিয়েছে, তাকে ছেড়ে দিল। আর বিকাশদার তো বলেছে নাকি এই যারা বিকাশদার বিরুদ্ধে অপরাধটা কি ছিল, বিকাশদার বিরুদ্ধে অপরাধটা ছিল হচ্ছে গিয়ে এই যারা প্রতিবাদ করেছে তাদেরকে নাকি অনুপ্রেরণা জুগিয়েছে, তাদেরকে নাকি উদ্বুদ্ধ করেছে এই ঘটনা করার জন্য। তাহলে উদ্বুদ্ধ করার জন্য যাকে করলো সে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সে তাকে পুনরায় অ্যারেস্ট করা হলো। আর যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তাকে ছেড়ে দিল। এই বাংলায় এই পুলিশ চলছে। মমতা লেডি কি আমি বললাম যে ফ্যাসিবাদ নাস্তিবাদের একসাথে মিলিয়ে নিয়ে মমতা ব্যানার্জি তার থেকে আরো বেশি জায়গায় গেছে। এতদিন দীপঙ্কর একটা কথা বলুন, 5ই জানুয়ারি ইডি যখন গেল তার আগে আপনাদের এই স্থানীয় নেতৃত্ব এইসব ঘটনা নিয়ে কেন সরব হয়? কে বলেছে আপনাকে 9 তারিখে আমরা এই 9 তারিখে শেখ শাহজাহান আমি বলছি আপনার উত্তরটা দিচ্ছি হলো ধর্ষণের অভিযোগে একটা কমপ্লেন নেই, উত্তরটা ধর্ষণের অভিযোগের একটা হাইকোর্টে কেস করেছে, কমপ্লেন নেই। সিবিআই যে সবথেকে দুর্ভাগ্যের বিষয় সিবিআই যে আমরা হাইকোর্টে আবেদন করেছি, আমরা চাইনি মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। হাইকোর্টে আবেদন করেছি সিবিআই কেমন ফ্রিডম বিজেপি করেছে এদের ফ্রিডম মোহাম্মদ এই মাঝে বসে থাকে এই নিরাপত্তা রোজ মাঝে হয়ে রাজ্যপালের কথা দেখছে মোহাম্মদ সেলিমকে বলছে যে ধর্ষণ করলো তাদেরকে ছেড়ে দিল, রাজ্য বিজেপি পাত্তা দেয় না। এটাই নারীদের যাদেরকে ধর্ষণ করলো তাদের ছেড়ে দিল। কর্মকর্তারা যারা ওখানে কাজ করে তারা আক্রান্ত হয়, কিন্তু এখনো বিজেপির যে সেন্ট্রাল লিডারশিপ এই কোনো কথা বলে না। 2000 ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর কোনো রিপোর্ট নেই, সেটিং হয়ে গেছে যে সিজে ইস্তা হয়েছে, টাকা ইস্তা হয়েছে যে তোমরা একের পর এক সন্দেশ খালিতে যা করেছো তোমরা পুলিশকে মানায় না। পুলিশ মানুষের কাছে বাংলার তুমি বাংলার মানুষের কাছে ঝান্ডা ধরে নাও, ঝান্ডা ধরিয়ে দাও। হয়ে গেছে শেষ। কেন শেষ হবে? কেন শেষ হবে? এই লড়াই শেষ হবে না। যেদিন বাংলাদেশ কলকাতা টিভির চ্যানেলে এসে হয়তো আমাদের এস করে চলে যাবে, যে জায়গায় চলে গেছে। বিনোদ কুমার ময়দান নাম শুনেছিলে? শুনেছিলে বিনোদ কুমার ময়দান? পিএ খুন করেছে, বুঝতে পারছে তাকে মালা দিয়ে বের করতে পারছে বলে তাকে গ্রেফতার করেছে, জোর করে পাচ্ছে বলে তো করেছে, মানুষ বুঝতে পারছে বলে শূন্য করে। আরে রেডি দেখো শূন্য করে জন্য ভাই, রেডি দেখো সিপিএম এর বিজেপি বলে ভোট হলে সিপিএম কে শূন্য বলছি, আমরা বলে সেই বিজেপি বলে কিছু নেই পশ্চিমবঙ্গে, সমস্তটাই মমতা ব্যানার্জির দলের লোক করছে বলে আরেক পুরোটাই মমতা ব্যানার্জির দলের লোক, মমতা ব্যানার্জির দলের লোক, মমতা ব্যানার্জির দলের লোক। পুলিশ বলে কিছু নেই। বলতে দিন অনিন্দদা, মানুষ কি এগুলো বুঝতে পারছে গোটা রাজ্যের মধ্যে সন্দেশখালি একটা প্রসঙ্গ? না দেখুন, আমার মনে হচ্ছে সন্দেশখালির যে আন্দোলন সেই আন্দোলনই পথ দেখাবে এবং সেই আন্দোলনই পথ দেখাচ্ছে। সন্দেশখালির আন্দোলন আসছে, এই হচ্ছে পথ দেখাবে। এ নাকি গণ আন্দোলন করেছে, এ নাকি গণ আন্দোলন করে আমার। আরে মমতা দালাল বিজেপি, আরে মমতা দালাল বিজেপি, মমতা দালাল বিজেপি, মমতা চোর, বিজেপি চোর। 1 2 3 4 কৃষি ভাইবো সবাই চোর। 1 2 3 4 কৃষি ভাইবো সবাই চোর। ভাই না চোর মমতা। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চিত্র। আরে চোরের সমর্থন মানুষের আন্দোলন নিয়ে হাসি মজাক করে আন্দোলন করেছিল। যারা চোর আবারও প্রমাণ হলো বাংলায় ধর্ষিত আইন, পুলিশ মানে তৃণমূলের ক্যাডার বিকাশ দাকে গ্রেফতার করে না, প্রমাণ করে নতুন সমস্ত কিছু আর রচনা করছে। রচনা কিছু নেই ভাই, করে দেখাচ্ছে তো। দেখো আবার দেখো না কিভাবে জামিন পায়। ফিরছে কোনি বিরতির পর, সঙ্গে থাকবেন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমরা সন্দেশখালী ঘটনার দিকে নজর রেখেছি। বসিরহাট আদালত চত্বরের সামনে সেই পরিস্থিতি নিয়ে আরো একবার দেখবো। আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সেখান থেকে রয়েছেন। সঞ্জিত, এই যে বিকাশ সিং এর গ্রেফতারি নিয়ে সেখানে পরিস্থিতি, প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? কোন ধারায় তাকে আবারও গ্রেফতার করা হলো?
পুলিশ ইতিমধ্যে একটি সুমোটো মামলা করেছিল, সেই সুমোটোর মামলা থেকে কিন্তু আজকে যখন বিকাশ সিং সহ উত্তম সর্দার এই 5 জনকে যখন সন্দেশখালী কাণ্ডে 2000 টাকার ব্যক্তিগত জামিনে যায়, সেই সময় কিন্তু যখন আদালতের বাইরে আসে সেই সময় তাকে সুমোটো মামলায় গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তোমাকে আরেকটা বড় খবর দিয়ে দিই, উত্তম সর্দারকে ফের আটক করেছে বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে তাকে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি যে দুজনকে হেভিওয়েট নেতা যাদের জামিন মঞ্জুর করেছিল বসিরহাট মহকুমা আদালত, ফের তাদের আবার থানায় নিয়ে গেল। ইতিমধ্যে সেই গৃহে রণক্ষেত্র বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসন চারিদিকে দেখতে পাচ্ছে, সব পুলিশ প্রশাসন একদম ইতিন্ডা রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে একদিকে হাসপাতাল অন্যদিকে অন্যান্য যানবাহনের সীমান্ত রোড, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আমি আরো একবার ওখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা আটক করা হয়েছে, সেখানেও কি কোনো কারণ জানা যাচ্ছে? দেখো, সেই কারণটা এখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে বিকাশ সিংকে যে আটক করা হয়েছে তাকে তারা যেটা বলছে যে পুলিশ একটি সুমোটো মামলা করেছিল। ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালী কাণ্ডে কিন্তু 3খানা মামলা হয়েছে, একদিকে গ্রামবাসীর পক্ষ থেকে, একদিকে শাসক দলের পক্ষ থেকে, অন্যদিকে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে, অর্থাৎ সন্দেশখালী থানা একটা সুমোটো মামলা করে। সেই মামলার ভিত্তিতে কিন্তু আজকে বিকাশ সিংকে যখন জামিন হয়ে বসিরহাট মহকুমা আদালত থেকে বাইরে ইছামতি ব্রিজের সামনে আসে, তখনই তাকে বসিরহাট থানার পুলিশ তাকে ঘিরে ধরে সেই সময় তাকে আটক করে নিয়ে যায়। সেই আটক করার সময় কিন্তু রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিএসএফ এর যারা নেতাকর্মী সমর্থকরা তারা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। একাধিকভাবে এই নিয়ে কিন্তু এলাকার যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যে যেহেতু বিজেপি কর্মী সমর্থকরা সেই ছবি দেখতে পাচ্ছ, তারা যে পরিস্থিতি, আরো একবার কথা বলার চেষ্টা করবো, একবার কথা বলবো। বিশেষ করে তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রতিনিধি কথা বলছিলাম তার সঙ্গে বসিরহাট থেকে, বসিরহাট আদালতের বাইরে তুমুল উত্তেজনার ছবি। উত্তম সর্দার তাকেও ফের আটক করা হয়েছে বলে খবর। আমি ধন্যবাদ জানাচ্ছি 4 জনকে আজকে আলোচনায় যারা ছিলেন। আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সন্দেশখালী ঘটনার দিকে নজর রাখবো, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। বসিরহাট মহকুমা আদালতের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। বিকাশ সিং বিজেপি নেতা, তাকে ফের গ্রেফতার করা হয়েছে। উত্তম সর্দার তৃণমূল নেতা, তাকে ফের আটক করা হয়েছে। জামিন পাওয়ার পর দুজনেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মহকুমা আদালত চত্বরে। যারা বলছেন তারা জানতে পাচ্ছেন বা তাদেরকে এসে হয়তো পুলিশ বলেছে যে উত্তমকেও গ্রেপ্তার করা। আমরা শুনলাম উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে। যদি উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে ভালো জিনিস, উত্তমকে বেলটা হওয়াই দরকার ছিল না। উত্তমের তো ব্যাপার, উত্তমের এগেইনস্টে সব গ্রামবাসীর অভিযোগ, বুড়ি বুড়ি অভিযোগ, তারা লিখিত দিয়েছে, সেই কেসে তো ট্যাগ করা হয়নি তাকে। সুমোটো মামলায় গ্রেপ্তার করা বলছে। আপনাদের কাছে কি খবর আছে? আমাদের কাছে যে খবর আছে, যে কেসে উত্তমকে গ্রামবাসীর যে অভিযোগ, সেই অভিযোগে তো উত্তমকে গ্রেপ্তার করা হয়নি, অন্য একটা কেসে গ্রেপ্তার করা হয়েছে, একদিনে বেল হয়ে গেছে। আমাদের বিকাশকে ওর মধ্যে ইনভলভ করা হয়েছিল যাতে উত্তমকে বেল করে দেওয়া যায়। আমরা এখানে আমাদের এখানে বিকাশ সিংকে কি কোনো কিছু দেখিয়েছে অ্যারেস্টেড করা? না, অ্যারেস্টেড কিছু দেখায়নি। পুলিশ বলছে আপনারা ফেসবুক লাইভে দেখবেন, আমার ফেসবুক থেকে লাইভ করা আছে পুরো ইনসিডেন্টটা। পুলিশ বলছে সুমোটো মামলা, কি বলবেন? কোন সুমোটো মামলা কি পুলিশ করেছে? তাহলে জবরদস্তি কোনো কিছু নেই তো, ফালতু দিয়ে গেল তো। যখন অ্যারেস্ট করে তখন কোনো কাগজপত্র দেখাতে পারি। আমরা যাচ্ছি এখন। আমরা কালকে আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে বসিরহাট এসপি অফিস ঘেরাও আছে। কাল আমাদের এসপি 12:30টার সময় এসপি অফিস ঘেরাও আছে। কালকের এই আন্দোলন আমরা করব, আমাদের রাজ্য সভাধিকার আসবেন। কালকে বসিরহাট শহরকে স্তব্ধ করে দেবো। এসপি বসিরহাটের কাছে জানতে চাইবো এইরকম অন্যায় আর কাউকে। আপনার নাম কি? আপনার নাম কি? আমি কৃষ্ণেন্দু মুখার্জি। প্রথমে বিকাশ সিংকে আজকে 8টা অবধি কোর্ট চলে। যখন জামিন পেলেন উত্তম সর্দার আর বিকাশ সিং দুজনে একই কেসে আছেন, সেকশন সব এক। যখন বিকাশ সিংকে ছাড়া হলো, জামিন পেলেন তুমি, গাড়ি থেকে যখন তাকে বের করা হচ্ছে, তিনি কোর্ট চত্বর থেকে বেরোতে না বেরোতে তাকে আবার রিঅ্যারেস্ট করা হয়। সেখানে আমরা বলি উত্তম সর্দার, যেখানে একই কেসে অ্যাকিউজ তিনি, এক সেকশন সব এক, তাহলে তাকে কেন রিঅ্যারেস্ট করা
সন্দেশখালীর কেস কেন ঘোষের থানা পুলিশ অ্যারেস্ট করলো? আরে বাবা এটা শুনুন, আচ্ছা বিশেষ করে বা পুলিশ কি পুলিশ বলছে নাকি শুভ মোটা মামলা, আপনি কি বলবেন? সব কেসটাই সাজানো কেস, এখানে 3 জনকে করা হয়েছে, সেখানে আমাদের বিকাশ সিং যিনি ছিলেন সেখানে সে ছিলই না, সে প্রেজেন্টই ছিল না। তো সেখানে এমন ভাবে কেস করা হয়েছে যাতে বিকাশ সিং যদি জামিন পায়, বেল পায় উনি, সেখানে সন্দেশখালী ঘটনার দিকে নজর রাখছি, তবে বাংলা বলছে আপাতত এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।